দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে আজকে রসায়ন প্রথম পত্রের তোমাদের সিলেবাস অনুসারে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের আজকে লেকচার হবে 8। এর আগে 7টি লেকচার হয়ে গেছে। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি লেকচারগুলো দিয়ে যাচ্ছি। তো আজকে 8ম লেকচারে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আলোচ্য সূচিতে রাসায়নিক সাম্যাবস্থা অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লা শাতেলিয়ার নীতি, প্রিন্সিপাল অফ লা শাতেলিয়ার রুলস। আমরা এটা নিয়ে আলোচনা করব যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, রাসায়নিক সাম্যাবস্থা কত প্রকার, কি কি, রাসায়নিক সাম্যাবস্থার উদাহরণ, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য এবং রাসায়নিক সাম্যাবস্থার উপর লা শাতেলিয়ার নীতির কী প্রভাব আছে, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে এটা সংজ্ঞা বলছি যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ এবং বিপরীত বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয় সে অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থায় সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হবে সে অবস্থাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা। শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ যে একটি চিত্র আমি দিয়েছি যে রাসায়নিক সাম্যাবস্থা। এদিকে দেখো সময় অর্থাৎ টাইম, এদিকে হলো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। আমরা এই অধিবৃত্ত দ্বারা সম্মুখ বিক্রিয়ার গতিবেগ দেখাচ্ছি। সম্মুখ বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, সি প্লাস ডি উৎপন্ন করেছে এবং সময় বাড়ার সাথে সাথে সম্মুখ বিক্রিয়ার বেগ কমে যায়, অর্থাৎ বিক্রিয়ার বেগ কমে যাওয়া অর্থাৎ বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। এক পর্যায়ে এই অবস্থায় চলে আসে। আমরা যদি বিপরীত বিক্রিয়া দেখি যে সময় বৃদ্ধির সাথে সাথে সি প্লাস ডি অর্থাৎ সি প্লাস ডি বিপরীতভাবে বিক্রিয়া করে তোমার এ প্লাস ডি উৎপন্ন করেছে, অর্থাৎ সি প্লাস ডি এটা উৎপাদের ঘনমাত্রা বেড়ে তোমার এ প্লাস ডি উৎপন্ন করেছে। এই ক্ষেত্রে দেখো এটা হলো সম্মুখ বিক্রিয়া, এটা হলো বিপরীত বিক্রিয়া। এই দুটি বিক্রিয়া একসঙ্গে এখানে এসে মিলিত হয়েছে। এই মিলিত এই অবস্থাকে আমরা কি বলবো, রাসায়নিক সাম্যাবস্থা। এই ক্ষেত্রে এ প্লাস বি বিক্রিয়া করে সম্মুখভাবে বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করেছে, বিপরীতভাবে সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি উৎপন্ন করেছে, অর্থাৎ এটি একটি সাম্যাবস্থার সমীকরণ। তাহলে সাম্যাবস্থা যখন অর্জিত হয় অর্থাৎ উভয় রেখা একসঙ্গে মিলিত হয়, এই মিলিত হওয়ার পর এটা কিন্তু কখনো এই রেখার সাথে আর মিলিত হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা অসীম, চলতেই থাকবে, আর কিন্তু মিলিত হবে না। তাহলে সাম্যাবস্থার উদাহরণ কি কি হতে পারে, তোমরা কি বলতে পারো কোনো উদাহরণ? তোমরা কিন্তু পার্কে গিয়ে খেলা করো, অনেকেই কি খেলা করো, দোলনাতে ওঠো, সামনের দিকে যাও, পিছনের দিকে আসো। তাহলে এই প্রক্রিয়াটা যখন চলতে থাকবে এটাই তোমার সাম্যাবস্থা। আরও হলো কি, ঢেকির মতো এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ এক পাশে তুমি তোমার এক বন্ধু উঠলে আর এক পাশে আরেকজন উঠলে কি করছো, একজন নিচু হচ্ছ আরেকজন উপরের দিকে উঠছে। এই যে উঁচু নিচু এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে এই প্রক্রিয়াটা সাম্যাবস্থা। অর্থাৎ এই সাম্যাবস্থা কতক্ষণ চলবে, যতক্ষণ তুমি চালাবে। সাম্যাবস্থায় কখনো কিন্তু বিক্রিয়া শেষ হয় না, অনন্তকাল চলতেই থাকবে। তাহলে এই সাম্যাবস্থা আমরা দেখব এখন যে রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ। এটা দুই প্রকার, একটা হলো সমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা সেই ক্ষেত্রে দেখো যে এখানে যেমন বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়ক উৎপাদ উভয় যদি একই অবস্থায় থাকে, একই ভৌত অবস্থায় থাকে, তাহলে সেই সাম্যাবস্থাকে আমরা কি বলবো, সমসত্ব সাম্যাবস্থা। কি থাকতে পারে, বিক্রিয়ক গ্যাস উৎপাদক গ্যাস, তাহলে কি হবে, সমসত্ব সাম্যাবস্থা। বিক্রিয়ক যত পদার্থ আছে সবগুলোই গ্যাসীয়, উৎপাদ যত পদার্থ আছে সবগুলোই কি গ্যাসীয়, আবার বিক্রিয়ক যত পদার্থ আছে সবগুলোই তোমার হলো তরল, উৎপাদ যত পদার্থ আছে সবগুলো হলো কি তরল। ভৌত
অবস্থা যদি একই থাকে তাহলে সেই সাম্যাবস্থাকে আমরা কি বলবো? সমসত্ব সাম্যাবস্থা। আরেকটি আছে হলো অসমসত্ব সাম্যাবস্থা। অসমসত্ব সাম্যাবস্থা আমরা কাকে বলবো? যদি বিক্রিয়ক এবং উৎপাদ এর ভৌত অবস্থা আলাদা হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ক কঠিন হতে পারে, উৎপাদ তরল হতে পারে বা গ্যাস হতে পারে, অথবা বিক্রিয়কগুলো গ্যাস হতে পারে, উৎপাদ কঠিন বা তরল হতে পারে। আমি এরকম একটা উদাহরণ দিই অসমসত্ব সাম্যাবস্থা, যে ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড, একটি বদ্ধ পাত্রে নিয়ে যদি এটাকে আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড সলিড অর্থাৎ কঠিন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো। যদি এই বিক্রিয়াটি বদ্ধ পাত্রে হয় তাহলে এই বিক্রিয়াটি উভমুখী। আর এই বিক্রিয়ায় দেখো বিক্রিয়ক যে পদার্থ ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো কঠিন, উৎপাদ দেখো কঠিন, আর একটি হলো কি গ্যাস। কাজে এই সাম্যাবস্থাকে আমরা বলবো অসমসত্ব সাম্যাবস্থা। তাহলে বুঝতে পারলে যে একটা হলো সমসত্ব সাম্যাবস্থা আর একটি হলো অসমসত্ব সাম্যাবস্থা। এখন আমরা দেখব যে রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা সংজ্ঞাতেই দেখেছি যে রাসায়নিক সাম্যাবস্থা এটি একটি উভমুখী প্রক্রিয়া। এটি একটি উভমুখী প্রক্রিয়া। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য, এটি একটি কি? উভমুখী প্রক্রিয়া। 2 নাম্বার হলো কি? যে সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকের বিক্রিয়া গতিবেগ পরস্পর সমান হবে। বিক্রিয়ক এবং উৎপাদ এর ঘনমাত্রা ধ্রুবক হবে। সাম্যাবস্থা যখন একবার অর্জিত হবে তখন অনন্তকাল চলতে থাকবে, যদি না কোনো আমরা ফ্যাক্টর অর্থাৎ নিয়ামক পরিবর্তন করি। নিয়ামক বলতে আমরা কি বুঝবো? ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা, এগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে তোমার সাম্যের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। তাহলে এগুলো তোমার হলো কি? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এখন দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় অর্জিত হয় সেই ক্ষেত্রে সাম্যাবস্থা গতিশীল কিনা আপাত দৃষ্টিতে মনে হয় যে মানে বিক্রিয়াটি শেষ হয়ে গেছে, আসলে বিক্রিয়াটি শেষ হয় না। তাহলে এটার যদি আমরা একটা পরীক্ষা করি, যে আমরা পরীক্ষা করতে পারি যে সাম্যাবস্থা গতিশীল কিনা। দেখো আমরা স্বাভাবিক অবস্থায় এরূপ ফেরিক আয়ন ও ফেরাস আয়ন এটি উভমুখীভাবে বিক্রিয়া করে ফেরিক আয়ন বিজারিত হয়ে কি করে? ফেরাস আয়ন তৈরি করে। ফেরাস আয়ন জারিত হয়ে কি তৈরি করে? ফেরিক আয়ন। শিক্ষার্থী, ফেরিক আয়ন বিজারিত হয়ে ফেরাস আয়নে পরিণত হয়েছে, ফেরাস আয়ন জারিত হয়ে কি হয়? ফেরিক আয়নে পরিণত হয়েছে। এটি একটি উভমুখী সাম্যাবস্থা অর্থাৎ উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় গতিশীল কিনা তা যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা ফেরিক আয়ন যেখানে আমরা নিয়েছি এখানে যদি একটি তেজস্ক্রিয় ফেরিক আয়ন দেই অর্থাৎ Fe3+, এটাতে স্টার দাও। স্টার বলতে আমরা কি বুঝবো? একটি তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ ফেরিক আয়ন দেই, আর এখানে ফেরাস আয়ন। তারপরে দেখা যায় যে এই তেজস্ক্রিয় আইসোটোপ এটি বিজারিত হয়ে এরূপ এই পাশে তেজস্ক্রিয় আইসোটোপ ফেরাস আয়ন, এবং এটা কি তৈরি করেছে? যে ফেরিক আয়ন তৈরি করেছে, অর্থাৎ এটা জারিত হয়ে। তার মানে এ থেকে প্রমাণিত হয় যে এই বিক্রিয়ার ভিতর যদি আমরা একটা তেজস্ক্রিয় আইসোটোপ ছেড়ে দিই তার মানে কি এই তেজস্ক্রিয় আইসোটোপ এটিও বিজারিত হয়ে এই পাশে তেজস্ক্রিয় আইসোটোপ ফেরাস আয়নে পরিণত হয়। অর্থাৎ এটা থেকে আমাদের প্রমাণিত হয় যে সাম্যাবস্থা কি? সর্বদা গতিশীল। কখনো সাম্যাবস্থা অর্জিত হলে শেষ হবে না যদি কোনো আমরা নিয়ামক পরিবর্তন করি। দেখো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে সাম্যাবস্থা ও লাশ হাতেলিয়ার নীতি। লাশ হাতেলিয়ার নীতিটি মূলত হলো কি? সাম্যাবস্থার উপরে প্রতিষ্ঠিত। যে এই নীতি দ্বারা আমরা কিন্তু 9-10 একটু পড়ে আসছিলাম যে এই নীতি দ্বারা শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ লাভজনক উপায়ে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা দেখেছি।
তারপরে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা দেখেছি লা শাতেলিয়ের নীতি প্রয়োগ করে। আমরা এখানেও ওই অ্যামোনিয়া গ্যাস এবং সালফিউরিক অ্যাসিড অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড হতে কিভাবে সর্বোচ্চ পরিমাণ সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায় সেটা আমরা এখানে দেখব। তার আগে আমরা দেখব যে লা শাতেলিয়ের নীতিটা কি। নীতিটা আমি বলছি যে যদি কোনো বিক্রিয়া বা যদি কোনো ধারা বা যদি কোনো সিস্টেম সাম্যাবস্থা অর্জিত হয়, তাহলে এই সাম্যাবস্থায় যদি কোনো আমরা নিয়ামক পরিবর্তন করি, নিয়ামক বলতে আমরা কি বুঝবো? তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। এই নিয়ামকগুলো যদি পরিবর্তন করি তাহলে সাম্যের অবস্থা পরিবর্তন হবে। অর্থাৎ সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। প্রিয় শিক্ষার্থী, আবার আমি বলছি যে যদি কোনো সিস্টেম বা যদি কোনো ধারা সাম্যাবস্থায় অর্জিত হয়, তাহলে সেই ধারা বা সিস্টেমে আমরা যদি নিয়ামক পরিবর্তন করি তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কিছু বুঝতে পারলে? মনে হয় কিছু বোঝনি, তাই না? আসলে সংখ্যাটা অনেক বড়, আমরা উদাহরণে চাই তাহলে বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। তাহলে এই সাম্যাবস্থায় লা শাতেলের নীতি তিনটি প্রভাব আছে। একটি হলো তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব ও ঘনমাত্রার প্রভাব। প্রথমে আমরা তাপমাত্রার প্রভাব দেখব যে তাপমাত্রা প্রভাব। তাপমাত্রার প্রভাবে সাম্যের দুই ধরনের পরিবর্তন হবে। একটি হলো সাম্য অবস্থার পরিবর্তন, দুই নাম্বার হলো সাম্যাঙ্কের পরিবর্তন। তাহলে যে ফ্যাক্টরগুলো আছে, তিনটি ফ্যাক্টর আমরা শিখব। একটা হলো তাপমাত্রার প্রভাব, তারপরে হলো চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। এর ভিতরে প্রথম যেটা তাপমাত্রার প্রভাব, এই তাপমাত্রার প্রভাবে দুটি ফ্যাক্টর আছে। একটা হলো সাম্যাবস্থার পরিবর্তন হয়, আর একটা হলো কি সাম্যাঙ্কের পরিবর্তন হয়। আমরা প্রথমে দেখব সাম্যাবস্থার পরিবর্তন। সেই ক্ষেত্রে আবার দেখতে হবে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি। তাপ উৎপাদী বিক্রিয়া, আমি বিক্রিয়া লিখছি এখানে যে নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে। মোল লেখার এখানে প্রয়োজন নেই, 3H2 গ্যাস 2 অ্যামোনিয়া গ্যাস, সেমিকোলন দাও দিয়ে ডেল্টা H সমান -92 কিলোজুল পার মোল। দেখো এই বিক্রিয়াটি তাপ উৎপাদী, তোমাদেরকে অবশ্যই এটা দেখে বুঝতে হবে যে ডেল্টা H এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে তোমার উৎপাদ সৃষ্টি করেছে এবং সেই সাথে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার এক ধরনের পরিবর্তন হবে। আবার যদি তাপহারী বিক্রিয়া হয়, যে তাপহারী, আমি বিক্রিয়াটি লিখি যে A প্লাস বি উভমুখী চিহ্ন দাও, C প্লাস ডি ডেল্টা H সমান প্লাস, যেহেতু আমি সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি এখানে তাপটা উজ্জা আছে, কিন্তু ডেল্টা H এর মান আমরা কি দেখলাম? প্লাস তাপ। অর্থাৎ এই যে ডেল্টা H এর মান যদি ধনাত্মক হয় তাহলে এই বিক্রিয়াটি তাপহারী। তাহলে দুই ক্ষেত্রে সাম্যের অবস্থান দুই ধরনের পরিবর্তন হবে। আমি বলছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতেলিয়ে বলেছে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা সাম্যাবস্থায় তাপমাত্রা আরো বাড়িয়ে দেই তাহলে সাম্যের অবস্থান বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিপরীত দিকে অগ্রসর হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে উৎপাদ হ্রাস পাবে, এবং কতটুকু এই বাম দিকে অগ্রসর হবে? যতটুকু তুমি তাপমাত্রা বৃদ্ধি করেছো এই তাপমাত্রা নিঃশেষিত না হওয়া পর্যন্ত সাম্যাবস্থা অর্জিত হবে না।
তাহলে আমি আবার বলি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থান বিপরীত দিকে অগ্রসর হয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়াটি তাপহারী, তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে, আর তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান বাম দিকে অগ্রসর হবে এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এই হলো তোমার হলো কি সাম্য অবস্থার পরিবর্তন। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যের অবস্থান বাম দিকে যাবে, আর যদি কমায় তাহলে ডান দিকে যাবে। আবার তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থান ডান দিকে যাবে, আর যদি তাপমাত্রা হ্রাস করি সাম্যের অবস্থান বাম দিকে আসবে এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আরেকটি ফ্যাক্টর সাম্যাঙ্কের পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের পরিবর্তন হয়। আমরা ভ্যান হফের সমীকরণ দেখি একটি, আমরা এখন একটি সমীকরণ লিখব যে ভ্যান হফের সূত্র, এটা আমরা লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ ভাগ 2.303 আর গুণান 1/t প্লাস হলো কি প্লাস হলো ধ্রুবক। তাহলে দেখো লগ কেপি ডেল্টা এইচ, এই ডেল্টা এইচ হলো এনথালপির পরিবর্তন বোঝাচ্ছে, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, আর টি হলো পরম তাপমাত্রা। আমরা এই সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি সাম্যাঙ্কের পরিবর্তন। সেক্ষেত্রে দুটি লেখচিত্র হবে, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, দুটি লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। আমরা দুটি লেখচিত্র অঙ্কন করি। এই লগ কেপি এর বিপরীতে যদি আমরা 1/t কে প্লট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কি রূপ হবে, এইদিকে 1/t আর এইদিকে হলো লগ কেপি, অর্থাৎ x অক্ষ বরাবর টেম্পারেচার 1/t কে প্লট করেছি, y অক্ষ বরাবর লগ কেপি কে প্লট করেছি। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটি x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আরেকটি লেখচিত্র অঙ্কন করব। 1/t, এইদিকে হলো লগ কেপি, এটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হলো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে লগ কেপি এর মান, অর্থাৎ এই কেপি সাম্যাঙ্ক এর মান কমতে থাকে, এর মান হ্রাস পেতে থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে লেখচিত্রটা এরূপ হয়, এরূপ একটি রেখা পাওয়া যায়। আবার বলি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে লগ কেপি এর মান হ্রাস পেতে থাকে, অর্থাৎ বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হতে থাকে। এবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কেপি অর্থাৎ সাম্যাঙ্কে এর মান বেড়ে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে লেখচিত্র এরূপ হয়, লেখচিত্রের ঢাল এরূপ হয়, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথেই কেপি অর্থাৎ সাম্যাঙ্ক কেপি এর মান বেড়ে যায় এবং বিক্রিয়া বাম থেকে ডান দিকে অগ্রসর হয়। এরপরে আমরা দেখব তাপমাত্রার প্রভাব, তারপরে দেখব হলো চাপের প্রভাব। চাপের প্রভাব আমরা এখন দেখি কি অবস্থা। চাপের প্রভাব, লাসাতেলের নীতির উপর চাপের প্রভাব। এখানে তোমাকে মনে রাখতে হবে অসমসত্ব যে সাম্য অবস্থায় যে বিক্রিয়া, অসমসত্ব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, অর্থাৎ
চাপের প্রভাব শুধু গ্যাসীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, বিক্রিয়ক এবং উৎপাদ উভয় দিকে গ্যাসীয় অর্থাৎ সমসত্ব যে সাম্যাবস্থাগুলো সেই ক্ষেত্রে তোমার চাপের প্রভাব পরিলক্ষিত হবে। তারপরেও যদি সমসত্ব বিক্রিয়া উভয় দিকে যদি মোল সংখ্যা সমান হয় তাহলেও চাপের কোনো প্রভাব থাকবে না। আমরা এখন একটি বিক্রিয়া লিখি যে সালফার ডাই অক্সাইড এটি অক্সিজেন দ্বারা জারিত হয়ে উভমুখীভাবে 2 সালফার ট্রাই অক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। তাহলে দেখো এটি সমসত্ব সাম্যাবস্থা। এখানে বিক্রিয়কের মোল সংখ্যা আমরা দেখব যে বিক্রিয়কের মোল সংখ্যা হলো সমতাকরণ, তার মানে এখানে তোমার কত দিতে হবে, 2 দিতে হবে। দুটো সালফার 3 দুগুণে 6টা অক্সিজেন, 2 দুগুণে 4 2 6। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে কত, 2 মোল সালফার ডাই অক্সাইড গ্যাস 1 মোল অক্সিজেন গ্যাস, এখানে উৎপাদ পেলে 2 মোল সালফার ট্রাই অক্সাইড গ্যাস। অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা মোট 2 + 1 অর্থাৎ এটা 3 মোল, আর উৎপাদ কত, 2 মোল। এই বিক্রিয়ায় দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন। যে সকল গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র চাপের প্রভাব পরিলক্ষিত হবে। এই ক্ষেত্রে দেখো যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় আর উৎপাদের মোল সংখ্যা কম হয়, অর্থাৎ বিক্রিয়কের অণু সংখ্যা 3 অণু, উৎপাদ কত, 2 অণু। আরো যদি আমরা বলি যে বিক্রিয়কের আয়তন হলো মোট 3 আয়তন আর উৎপাদ কত, 2 আয়তন, অর্থাৎ এই বিক্রিয়াটি আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে। 3 আয়তন বিক্রিয়ক উভমুখীভাবে বিক্রিয়া করে 2 আয়তন সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করেছে। এই ক্ষেত্রে লাস-হাতেলির নীতি অনুসারে চাপ যদি আমরা বৃদ্ধি করি সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে। আবার বলি, তাহলে যে সকল গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা বেশি উৎপাদের মোল সংখ্যা কম, অর্থাৎ সেটা আমরা ধরে নেব আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয় সেই বিক্রিয়া, সেই ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি সাম্যাবস্থায় তাহলে সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে এবং চাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। আর যদি চাপ হ্রাস করি সাম্যের অবস্থান বাম দিকে অগ্রসর হবে। আবার এই রকম যদি হয় যে উৎপাদে আমরা আরেকটি বিক্রিয়া দেখি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস, এটি উভমুখীভাবে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। এই বিক্রিয়ায় দেখো এখানে কত, বিক্রিয়ক হলো 1 মোল, উৎপাদ হলো কত, 1 মোল এবং এখানে 1 মোল, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা 1 + 1 = 2, বিক্রিয়কের মোল সংখ্যা কত, 1 মোল। এই বিক্রিয়ায় দেখো উৎপাদের মোল সংখ্যা বেশি বিক্রিয়কের মোল সংখ্যা কম, অর্থাৎ এই বিক্রিয়াটি আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়েছে। যে সকল গ্যাসীয় বিক্রিয়া আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয় সেই ক্ষেত্রে যদি চাপ আমরা বৃদ্ধি করি সাম্যের অবস্থান বাম দিকে অগ্রসর হবে এবং চাপ যদি হ্রাস করি সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে এবং চাপ পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। তাহলে এইভাবে আমরা লাস-হাতেলিয়ার নীতি অনুসারে চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারি। এবার আমরা দেখব যে ঘনমাত্রার প্রভাব। তাহলে 3টি ফ্যাক্টর, প্রথমে তাপমাত্রার প্রভাব, তারপরে চাপের প্রভাব, এবার আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবে বলা আছে দেখো যে এই বিক্রিয়ায় ধরো এটা বিক্রিয়ার শুরুতে আমরা 1 মোলার ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমরা তাপ দিয়েছিলাম, ফলে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর কি ক্লোরিন পেয়েছি। বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, অর্থাৎ বাইরে থেকে যদি আমরা 0.5 মোলার অতিরিক্ত PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড যদি বাইরে থেকে আমরা যোগ করে দেই তাহলে সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তার মানে কি উৎপাদ বেড়ে যাবে, সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে এবং এই ঘনমাত্রা শেষ না হওয়া পর্যন্ত সাম্যের অবস্থান ডানে থাকবে। যখনই নিঃশেষিত হবে তখন প্রশমিত হবে, আবার পুনরায় সাম্য অবস্থায় চলে আসবে। এবার যদি একইভাবে যদি আমরা উৎপাদের কোনো একটি ঘনমাত্রা বেড়ে দেই তাহলে সাম্যের অবস্থান বাম দিকে যাবে এবং ঘনমাত্রা বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি।
এখন দেখো শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ কিভাবে লাভজনকভাবে আমরা অ্যামোনিয়া বা সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করব। আমি একটু লিখি যে নাইট্রোজেন গ্যাস যোগ 3 হাইড্রোজেন গ্যাস উভমুখীভাবে বিক্রিয়া করে 2 অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। ডেল্টা এ সমান -92 কিলো জুল। দেখো এটা হলো কি উভমুখী বিক্রিয়া এবং গ্যাসীয় বিক্রিয়া, এক্ষেত্রে বিক্রিয়াটি তাপ উৎপাদী। তাহলে এখানে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া গ্যাস কিভাবে তৈরি করব এবং এই অ্যামোনিয়া গ্যাস বাস্তব ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। তাহলে শিল্প ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া গ্যাস যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা, চাপ এই দুটোকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ অপটিমাম টেম্পারেচারে বিক্রিয়া ঘটাতে হবে। অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব, সেই তাপমাত্রাকে আমরা কি বলবো? অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা। অপটিমাম প্রেসার কাকে বলে? তাহলে যে প্রেসার বা চাপ, যে চাপ প্রয়োগ করে শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো অপটিমাম প্রেসার বা অত্যানুকূল চাপ। এই ক্ষেত্রে দেখো এই বিক্রিয়াটি তাপ উৎপাদী। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা কিভাবে করব? যে তাপমাত্রার প্রভাব কিভাবে ব্যাখ্যা করব? যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থান বাম দিকে চলে আসবে, অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে, অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পাবে। এই ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে সাম্যের অবস্থান ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে। কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া যদি আমরা ঘটাই তাহলে বিক্রিয়ার গতি অতি ধীর গতি সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিসিটি বা জ্বালানি খরচ হবে, ম্যান পাওয়ার লাগবে বেশি। এই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে এমন একটি তাপমাত্রা কল্পনা করা হয় যে তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া সম্ভব, এবং সেই তাপমাত্রা কত? 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের অত্যানুকূল তাপমাত্রা হলো 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা চাপ দেখব যে কত চাপ এখানে দিলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ আমরা পাবো। এই ক্ষেত্রে দেখো যে এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? 4 মোল। কত মোল? 3 আর 1 4, আর উৎপাদে কত? 2 মোল। অর্থাৎ 4 আয়তন বিক্রিয়ক বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করেছে। সেই ক্ষেত্রে আয়তন হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে, তোমাদেরকে এভাবে বলতে হবে। তাহলে যে সকল বিক্রিয়া আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয় সেই বিক্রিয়ায় যদি চাপ বৃদ্ধি করি সাম্যের অবস্থান ডান দিকে যাবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে। কিন্তু শিল্পক্ষেত্রে আমাদের স্বাভাবিক চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার থেকে যতই তুমি চাপ বৃদ্ধি করবে তাহলে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি, ইলেকট্রিসিটি বা জ্বালানি খরচ বেশি হবে। কাজে এখানে এমন একটি চাপ কল্পনা করা হয় যে চাপে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া সম্ভব, এবং সেই চাপকে আমরা বলবো অত্যানুকূল চাপ। সেই চাপটা হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। তাহলে অ্যামোনিয়া উৎপাদনের অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি এবং অত্যানুকূল চাপ হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। এই অত্যানুকূল তাপমাত্রা ও অত্যানুকূল চাপে যদি আমরা এখানে লোহার গুঁড়া প্রভাবক হিসেবে দেই তাহলে বিক্রিয়ার গতি আরো দ্বিগুণ হারে বাড়িয়ে যাবে, আরো বেড়ে যাবে, এবং সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া অল্প সময়ে পেতে পারি। এইবার দেখো এই প্রভাবকের সাথে যদি আমরা প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড জুড়িয়ে দেয় তাহলে এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা আরো বাড়িয়ে যাবে। তাহলে এই সকল শর্তে যদি আমরা ইন্ডাস্ট্রি চালাই তাহলে সর্বোচ্চ পরিমাণ আমাদের কি অ্যামোনিয়া পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা সর্বোচ্চ পরিমাণ শিল্পক্ষেত্রে সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করতে পারি, এবং এই সালফার ট্রাই অক্সাইড থেকে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।